বিয়ের পর পারমিতা এবং সুচরিতা দুই বোন তাদের বাপের বাড়িতে থাকতে আসে। বৌদি, এই নাও, আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। শুধু বাপের বাড়িতে চলে আসবো এটা তো হয় না, তারপর তুমি এই বাড়ির নতুন বউ, তোমাকে উপহার না দিলে হয় বলো? বৌদি, আমিও তোমার জন্য অনেকগুলো কসমেটিক্স নিয়ে এসেছি, তুমি আমাদের দুই বোনের এই উপহারগুলো ব্যবহার করো, কেমন? দুই ননদের কাছ থেকে এরকম শাড়ি এবং কসমেটিক্স উপহার পেয়ে কবিতা খুবই খুশি হয়, আর সে খুশি মনে তাদেরকে জলখাবার পরিবেশন করে। কিছুক্ষণের মধ্যেই কবিতা যখন ঘরে যায় তখন সে দুই ননদের দেওয়া শাড়ি এবং কসমেটিক্স দেখতে শুরু করে, কিন্তু এমন সময় শাড়ির ভেতর থেকে একটা পুরানো গন্ধ আসে, আর সেই কসমেটিক্স গুলো সবকটাই ভাঙাচোরা। আমার দুই ননদ আমাকে পুরানো শাড়ি আর এরকম ভাঙাচোরা কসমেটিক্স ব্যবহার করতে বলল। আমি ভাবলাম ওরা হয়তো আমার জন্য নতুন উপহার কিনে নিয়ে এসেছে। এই বলে কবিতা যখন লিপস্টিকটা খোলে তখন সে দেখে যে পুরো অর্ধেক ভাঙা অবস্থাতে আছে, আর শাড়ির ভেতর থেকে সুতো উঠে বেরিয়ে আসছে। এমন সময় দুই ননদ বৌদির ঘরে আসে, আর পারমিতা এবং সুচরিতা যখন দেখে যে তাদের বৌদি উপহার দেখে উপহারের অবস্থা বুঝতে পেরেছে তখন তারা নিজেদের দোষ ঢাকার জন্য উঠে পড়ে চেষ্টা করে। বৌদি, আসলে আমি যখনই বাপের বাড়িতে আসি একটা লাল রঙের শাড়ি পরে আসি, আর আমার ওই শাড়িটা তো তোমার খুব পছন্দের ছিল, তাই আমি কিন্তু তোমার জন্য ওই লাল শাড়িটাই নিয়ে এসেছি। আমি জানি শাড়িটা একটু পুরানো, কিন্তু তুমি ম্যানেজ করে নিও, তবে তোমাকে এই শাড়িটা পরলে কিন্তু খুব ভালো লাগবে। আর হ্যাঁ বৌদি, তুমি তো আমাকে জানোই আমি কেমন অগোছলো। শ্বশুরবাড়ির ড্রেসিং টেবিলে এত সাজাগোজার জিনিসপত্র কিনে ভরিয়ে রেখেছি যে অনেক সময় সেই লিপস্টিক আইশ্যাডো মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায়, আর ওই ভাঙা জিনিস নিয়ে আমি কি করব বলো তো? তাই তোমার জন্য নিয়ে চলে এলাম। আর তুমি তো ভালো করেই জানো তোমাকে উপহার দেওয়ার মতো আমার কাছে সেরকম টাকা নেই। তোমরা বাপের বাড়ি আসছো, এতে আবার আমার জন্য উপহার নিয়ে আসার কি দরকার? তোমরা যদি কিছু না নিয়ে আসতে তাহলেও হতো, আমার কাছে যা শাড়ি আর কসমেটিক্স আছে সেগুলোই যথেষ্ট। এই বলে কবিতা তখনই তার দুই ননদের দেওয়া উপহার ফিরিয়ে দেয়, ফলে দুই ননদের ভীষণ পরিমাণে গায়ে লাগে। তাই তারা তখনই তাদের মায়ের কাছে নালিশ করতে চলে যায়। তাই বৌমার এত বড় সাহস যে তোদের দুজনের দেওয়া উপহার তোদেরকে আবার ফিরিয়ে দিল। আসলে গরিব ঘরের মেয়ে তো, তাই বড় লোকেদের উপহার বোঝে না। তোরা দুজনে মন খারাপ করিস না, আমি এখনই বৌমাকে মজা দেখাচ্ছি। এই বলে তখনই রানী দেবী তার বৌমার কাছে যায়। এই যে, তোমার যখন আমার দুই মেয়ের দেওয়া উপহার পছন্দ ছিল না তাহলে তখন তুমি হাত পেতে নিলে কেন? প্রথমবারেই তো ফিরিয়ে দিতে পারতে। ঘরে গিয়ে যখন দেখেছো জিনিসগুলো একটু পুরানো হয়ে গেছে তখন আর তোমার পছন্দ হলো না। আমার দুই মেয়ে কি তোমার জন্য নতুন উপহার কিনে নিয়ে আসবে? না মা, এরকম কোনো ব্যাপার নয়। আমার আলমারি শাড়িতে ভরে গেছে, তাই আমার একটাও শাড়ি, জামা কাপড়, কসমেটিক্স কিছুই লাগবে না, আমি সেটাই বলেছি। আর আমার কিছুদিন হলো বিয়ে হয়েছে, আমি অনেক উপহার পেয়েছি, তাই আমাকে যেচে পড়ে আর উপহার দিতে হবে না। এই বলে কবিতা সেখান থেকে চলে যায়, কিন্তু দুই ননদ তখনও শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার নাম করে না। এভাবেই কয়েকদিন কাটে, আর একদিন রানী দেবীর বোনের মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা হয়। তাই সুচরিতা এবং পারমিতা তাদের বড়দের সঙ্গে শপিং করতে যাবে বলে ফোন করে তাদের দুই বরকে বাড়িতে ডেকে নেয়। এমন সময় বিকাশ, আজকে কিন্তু আমরা অনেক শপিং করব, তাই তোমরা প্লিজ অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করবে না। সারাদিন বাড়িতে থাকো না, তারপর তোমাদের মাও তো অর্ধেক সময় বোনের বাড়িতে গিয়ে পড়ে থাকে, তাই আমাদের বাপের বাড়িতে এসে থাকতে হয়। তবে আজকে কিন্তু আমরা তোমাদেরকে তাড়াতাড়ি ছাড়বো না। আরে বাবা হ্যাঁ, আর তোমরা দুই বোন চিন্তা করো না, আমরা দুজনেই অফিস থেকে ছুটি নিয়ে এসেছি, তাই আমাদের কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, বৌদি কোথায়? তোমরা দুই বোন বাপের বাড়ি থেকে শপিং করতে যাচ্ছ আর বৌদিকে নিয়ে যাবে না? এটা কিন্তু মোটেও ভালো লাগে না। এমন সময় দুই ভাই মিলে যখন কবিতাকে শপিং করতে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সুচরিতা এবং পারমিতা দুজনেই ভীষণ রেগে যায়। আর ঠিক তখনই কবিতা বাড়ির দুই জামাইয়ের জন্য গরম গরম লুচি এবং আলুর দম বানিয়ে নিয়ে আসে। ভাই, তোমরা যেখানে যাবে যাও, কিন্তু দুটো লুচি আলুর দম খেয়ে যাও। তোমরা দুজনে এই বাড়ির জামাই বলে কথা, তাই তোমাদেরকে আপ্যায়ন না করলে হয়? আর আজকে আমার জন্মদিন, তাই আমি সবার জন্য নিজে হাতে রান্না করেছি। হ্যাপি বার্থডে বৌদি। আমরা যদি তোমার হাতে রান্না করা লুচি আর আলুর দম খাই তাহলে বৌদি তোমাকে কিন্তু তোমার দুই ননদের সাথে শপিং করতে যেতে হবে। ওরা তো সেই অনেকদিন থেকে এখানে এসে পড়ে আছে, আর তুমি তোদের সেবা করছোই, তাই আজকে আমরা দুই জামাই তোমাকে শপিং করতে নিয়ে যাবো। আজকে তোমার যা যা উপহার নেওয়ার ইচ্ছা হয় তুমি নিতে পারো। তুমি ভাবতে পারো তোমার দুই ননদ তোমাকে উপহার দিয়েছে। না না, আমার শপিং করতে যাওয়ার দরকার নেই। আর তাছাড়া সংসারে এখনো অনেক কাজ বাকি আছে,
আমি যদি চলে যাই সেই কাজগুলো কি করবে? আর তোমাদের কাছ থেকে আমার কোনো উপহার লাগবে না। আর ঠিক এমন সময় সেখানে কবিতার বর প্রীতম এসে বলে, হ্যাঁ কবিতা, তুমি শপিং করতে যাও, আর বাড়ির কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কাজের দিদি আছে, সব সামলে নেবে। কবিতা প্রীতমের কথা শুনে খুবই খুশি হয়। আর শেষ পর্যন্ত সে তার ননদ এবং ননদের বড়দের সঙ্গে শপিং করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু পারমিতা এবং সুচরিতা মনে মনে একেবারে জ্বলে ওঠে। আর কিছুক্ষণ পর তারা যখন সবাই মিলে এক বড় শপিং মলে গিয়ে শাড়ি কিনতে শুরু করে, তখন কবিতার একটা 1 লক্ষ টাকা দামের শাড়ি পছন্দ হয়। বৌদি, তুমি কি জানো এই শাড়িটার কত দাম? 1 লক্ষ টাকা। আর তুমি কি ভাবছো দুই ননদ আর ননদের বরের থেকে এত দামি শাড়ি তুমি উপহার হিসেবে নেবে? আর আমার এমনিতেও ক্ষমতা নেই তোমাকে এত দামি উপহার দেওয়ার, তাই তুমি আমার বড় বোনকে বলে দেখতে পারো। ছেড়ে দে পারমিতা, বৌদি যখন জন্মদিন উপলক্ষে 1 লক্ষ টাকা দামের শাড়ি দেখছে, তাহলে আমরা না হয় টাকা দিয়ে কিনেই দেব। না বৌদি, তুমি এই 1 লক্ষ টাকা দামের শাড়ি কিনতে পারো, আমি পেমেন্ট করে দেব। না না, আমি শাড়িটা কেনার জন্য দেখছি না, এমনি পছন্দ হয়েছে বলে হাত দিয়ে রেখেছিলাম। তাছাড়া আমার এই 1 লক্ষ টাকা দামের শাড়ি কেনার কোনো লোভ নেই। আর আমার যদি শাড়িটা কিনতে ইচ্ছে হয়, তাহলে আমি তোমার দাদাকে বলবো তোমাদেরকে টাকা পাঠিয়ে দেবে। এমন কথা পারমিতা কিছুতেই শুনতে চায় না। তারা দুজনে তাদের বরকে বলে সেই 1 লক্ষ টাকা দামি শাড়ি কিনে বৌদিকে উপহার দেয়। আসলে এর পেছনেও সুচরিতা এবং পারমিতার একটা বদ মতলব লুকিয়ে আছে। কারণ তারা যদি বৌদিকে 1 লক্ষ টাকা দামের শাড়ি কিনে দেয়, তাহলে তারা মনে করতে পারবে যে বৌদি তাদের কাছে কেনা হয়ে থাকবে। আর এমন সময় সবাই মিলে জোর করলে কবিতাও সেই শাড়িটা নিতে বাধ্য হয়। আর কিছুক্ষণ পর তারা যখন বাড়িতে ফিরে আসে, মা, আজকে তোমার ছেলের বউকে আমি একটা 1 লক্ষ টাকা দামের শাড়ি কিনে দিয়েছি। তোমার ছেলের বউ আর বলতে পারবে না যে আমরা ওকে সবসময় পুরানো উপহার দিই। এরকম কোথাও দেখেছো কোনো ননদ যারা এত দামি উপহার বৌদিকে দিয়েছে? বৌদি, এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। দিদি তোমাকে অনেক দামি উপহার দিয়েছে, যদিও আমি তোমার জন্য কিছু কিনতে পারিনি, কারণ তুমি তো জানো আমার স্বামীর ইনকাম কম। তবুও তুমি তোমার জন্মদিনের উপহার হিসেবে আমার কাছ থেকে 100 টাকা রাখতে পারো। আরে না না, আমার কিছু লাগবে না। আর সুচরিতা, তুমি আমার জন্মদিনে আমাকে এত ভালো উপহার দিয়েছো, সুতরাং আমি কি করে ভুলতে পারবো বলো? কিন্তু তুমি চিন্তা করো না, প্রীতম বাড়িতে এলেই আমি ওকে বলে 1 লক্ষ টাকা তোমাকে ফেরত দিয়ে দেব, কারণ এত দামি উপহার আমি তোমাদের কাছ থেকে নিতে পারবো না। তুমি কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমার মেয়ে জামাই তোমাকে এত ভালো একটা উপহার দিয়েছে, আর তুমি সেই টাকা ফেরত দিয়ে দেবে বলছো? তোমার তো দেখছি খুবই অহংকার, তাও আবার নিজের স্বামীর টাকায়। তোমার তো নিজের টাকাও না, তাই আমার মেয়ে তোমাকে যে দামি শাড়িটা দিয়েছে, ওই শাড়িটা তুমি রেখে দাও। তোমার বাপের বাড়ির লোকেরা এত দামি শাড়ি কখনো দেখেনি, তাই বাপের বাড়িতে পরে যেও। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি কবিতার খুবই খারাপ লাগে। আর এরকম জন্মদিনের দিনেই তার চোখে জল চলে আসে। বৌদি, তোমার যখন আমাকে টাকা ফেরত দেওয়ার এতই ইচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো। তোমার বিয়ের সময় ফুলসজ্জার দিন দাদা তোমাকে একটা খুব দামি হীরার হার উপহার দিয়েছিল। ওই হীরার হারটা আমাদের 2 বোনেরই খুবই পছন্দের। তুমি বরঞ্চ ওটা আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমরা 2 বোন অল্টারনেট করে পড়তে পারবো। কিন্তু ওটা তো আমার বিয়ের উপহার। ওই হীরার হার তোমার দাদা আমাকে অনেক শখ করে কিনে দিয়েছিল, আর তোমরা দুজন ওই হারটা নেবে বলছো? তোমাকে যখন 1 লক্ষ টাকা দামের শাড়ি দিদি কিনে দিয়েছে, তখন তো ও কিছু ভাবেনি। তোমাকে তোমার জন্মদিনের উপহার হিসেবে এত দামি জিনিস দিয়েছে, আর এখন তুমি তোমার একটা হার দিতে এত কিছু ভাবছো? সত্যিই তো, আমার কাছেও তো কোনো দামি হার নেই, তাই আমারও ইচ্ছা করে গলায় একটু হীরার হার পরবো আর কি। 2 ননদ মিলে এরকম করে বললে কবিতার কিছু করার থাকে না। কবিতা তখনই তার 50 লক্ষ টাকার দামি হীরার হার তার 2 ননদকে দিয়ে দেয়। আর এরকম ভাবেই স্বার্থবাজ 2 ননদ 2 বৌদিকে উপহার দেওয়ার নাম করে তার দামি জিনিস হাতিয়ে নেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এখনো পর্যন্ত 2 ননদ শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার নাম করে না। বৌদি, আজকে তো বিয়ে বাড়ি, এখনই আমার ভাসুর গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য চলে আসবে। কিন্তু দেখো, সেদিন যখন শপিং করছিলাম তখন যে শাড়ি দুটো আমরা 2 বোন কিনেছি, তার মধ্যে থেকে আমার একটা শাড়ি পছন্দ হচ্ছে না। তাই তোমাকে যে শাড়িটা দিদি উপহার দিয়েছিল, ওই শাড়িটা আমাকে দাও তো, আমি ওই শাড়িটা পরেই বিয়ে বাড়িতে যাব। হ্যাঁ বৌদি, আমার বোনকে তুমি ওই শাড়িটা দিয়ে দাও। ওর যদি ওই দামি শাড়ি পরে বিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে ও সেটাই পরুক।
কবিতা দুই ননদের কথা শুনে খুবই অবাক হয়, আর সে তখনই ঘরে গিয়ে শাড়ি নিয়ে এসে তার বদমাইশ লোভী ননদের হাতে সেই শাড়িটা তুলে দেয়। আর পারমিতা সেই শাড়ি পরে বিয়ে বাড়ি থেকে খেয়ে চলে আসে। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু কবিতা কিছুতেই তার দুই ননদকে আর পছন্দ করতে পারে না। এ কি বৌদি, তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে যে বললাম আজকে আমাদের স্বামীরা আর আমাদের শাশুড়ি মা এই বাড়িতে আসবে, তোমাকে ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে। তাহলে তুমি এখন কোথায় চললে? তোমার এখন কোথাও যাওয়া হবে না। আমার দিদি যখন বলেছে তোমাকে এখন থাকতেই হবে, আর আমাদের শাশুড়ি মা আসবেন, ওরা দুই ভাইও আসবে, ওনাদেরকে আপ্যায়ন করার দায়িত্ব কিন্তু তোমার। আর তুমি যদি ঠিকঠাকভাবে ওনাদেরকে আপ্যায়ন করতে পারো তাহলে কিন্তু তোমাকে একটা ভালো উপহার দেব। আমার তোমাদের দুই বোন কিংবা তোমাদের পরিবারের কাছ থেকে আর কোনো উপহার লাগবে না। তোমরা আমাকে অপমান করে যে উপহার দিয়েছো সেটাই আমার কাছে যথেষ্ট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়িতে আর থাকবো না, আমি বাপের বাড়িতে চলে যাব। আর তোমরা দুই বিবাহিত ননদ মিলে এখানে পড়ে থেকে সংসার করো। এই বলে কবিতা ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে যায়। আর প্রীতম যখন সমস্ত ঘটনা জানতে পারে তখন সে তার বোনের উপর খুবই রাগ করে। তাই তখনই সে তার দুই বোনকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। আর প্রীতম নিজের শ্বশুর বাড়িতে গিয়ে কবিতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আমায় ক্ষমা করে দাও, যা হয়েছে আমার জন্য হয়েছে। আমি তোমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে এসেছি, তাই তোমার সম্মান রক্ষার দায়িত্ব আমার। তুমি কিছু মনে করো না প্লিজ। আমি কিছু মনে করিনি, কিন্তু দয়া করে তোমার ওই দুই বোন যেন আমার জন্য কখনো কোনো উপহার নিয়ে না আসে, কারণ এরকম ভাবে জুতো মেরে গরু দান করা ঠিক নয়। তারপর থেকে কবিতা দুই ননদ বাপের বাড়িতে এলেও তারা তাদের বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। তারা সবসময় তাদের বৌদির সঙ্গে এখন ভালো ব্যবহার করে থাকে। বিনোদ তার স্ত্রী মালতী এবং তাদের দুই মেয়ে মৌমিতা ও মনিকার সঙ্গে বাস করত। বিনোদ গ্রামের প্রধান সাহেবের জমিতে চাষের কাজ করত। তাদের মেয়ে মৌমিতা এবং মনিকার এখন 10 বছর বয়স ছিল, আর তাদের মা মালতী এখন আবার 8 মাসের গর্ভবতীও ছিল। বিনোদ এবং মালতী দুজনেই এক পুত্র সন্তানের স্বপ্ন দেখছিল। অন্যদিকে মালতীর বড় ঝাপ মীনাক্ষী এবং তার স্বামী চন্দন তাদের বাড়ির পাশেই থাকতো। তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু তবুও তাদের সংসারে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ছিল না, কারণ অনেকগুলো বছর কেটে যাওয়ার পরও মীনাক্ষী কিছুতেই মা হতে পারছিল না। আর সেই কারণে মীনাক্ষী সবসময় মালতীর উপর হিংসা করত। জানি না মালতীর উপর উপরওয়ালার কি আশীর্বাদ আছে, এদিকে আমি একটা বাচ্চাও জন্ম দিতে পারছি না, আর ওদিকেও দুটো মেয়ে থাকার পরও আবার একটা বাচ্চার জন্ম দেবে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি সবসময় মালতীর সঙ্গে নিজেকে কেন তুলনা করো? কি হবে ওর সঙ্গে তুলনা করে? কষ্ট ছাড়া তো কিছুই পাওয়া যাবে না। কে বলেছে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যাবে না? আমরা ওদের কাছ থেকে এমন কিছু পেতে পারি যেটা পেলে আমাদের জীবন থেকে সব কষ্ট চলে যাবে। ওই মালতীর এবার যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটাকে আমরা নিয়ে নেব। ওই বাচ্চাটাকে আমরা নিয়ে নেব মানে? তুমি কিভাবে ওদের বাচ্চাকে নেবে? মীনাক্ষী তার স্বামী চন্দনকে তাদের প্ল্যানের কথা বলে। তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। 1-1.5 মাস পর হঠাৎ করে মালতীর প্রসব যন্ত্রণা শুরু হয়। ঠিক এমন সময় চন্দন এবং তার স্ত্রী গাড়ি নিয়ে তাদের বাড়িতে আসে। কোনো চিন্তা নেই, আমরা এসে গেছি। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের কোনো ভয় নেই। বিনোদ, তুমি তাড়াতাড়ি মালতীকে গাড়িতে তোলো। আমরা গাড়ি নিয়ে এসেছি, যত তাড়াতাড়ি সম্ভব মালতীকে নিয়ে হসপিটালে পৌঁছাতে হবে। বিনোদ কোনো চিন্তা না করেই মালতীকে নিয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু চন্দন এবং মীনাক্ষী তাদেরকে হসপিটালে না নিয়ে গিয়ে এক অন্ধকারময় জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা বিনোদকে হত্যা করে এবং জঙ্গলের মধ্যেই মালতী এক ছেলের জন্ম দেয়। আর ঠিক তারপরেই মীনাক্ষী মালতীকেও গলা টিপে হত্যা করে। তারা এক মুহূর্ত সেখানে না থেকে বাচ্চা ছেলেটিকে নিয়ে শহরে পালিয়ে যায়। মৌমিতা এবং মনিকা এই খবর পেয়ে একেবারে কান্নায় ভেঙে পড়ে। মনে হচ্ছে তোর বাবা মাকে তোর কাকু আর কাকিমাই হত্যা করেছে, কারণ আমি ওদেরকে গাড়ি করে একটা বাচ্চাকে নিয়ে যেতে দেখেছি, আর ওরা তো এখন বাড়ি ছাড়া। জানি না তোর ভাই নাকি বোন হয়েছিল, সেটাও তো বলতে পারবো না, তবে ওরা ওই বাচ্চাটাকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। আমি নিজের চোখে সব ঘটনা দেখেছি। মালতীর একটা ছেলেই হয়েছিল, কিন্তু আমি সেই সময় ওখানে আশেপাশে কাউকেই দেখতে পাইনি। আমি একা বুড়ি মানুষ, ওদের সামনে গেলে তো ওরা আমাকেও মেরে ফেলতো। সেই ভয়ে আমি কিছুই করতে পারিনি। তোরা বরং পুলিশ স্টেশনে গিয়ে তোর কাকু আর কাকিমার নামে ডায়েরি কর।
মৌমিতা এবং মনিকা খুব ছোট থাকায় তারা থানায় ডায়েরি করতে গেলেও তাদেরকে কোনো রকমের পাত্তা দেওয়া হয় না। কিছুদিন ধরে গ্রামের লোকজন নিজেদের বাড়ির খাবার মনিকা এবং মৌমিতাকে খেতে দেয়। এরকম ভাবেই কয়েকটা দিন কাটে, কিন্তু একটা সময় পর গ্রামের লোকেরাও তাদেরকে সাহায্য করা বন্ধ করে দেয়। এর ফলে মৌমিতা এবং মনিকা দুজনেই খুব বিপদে পড়ে। আমাদেরকে কোনো কাজ করতে হবে বোন, না হলে আমাদেরকে আর কেউ ফ্রিতে খাবার খেতে দেবে না। আমাদের পাশের বাড়ির যে কাকিমা আছে, ওই কাকিমা আমাকে বলেছে আমাদের দুই বোনকে সেলাইয়ের কাজ করে শিখিয়ে দেবে, তাহলে আমরা দুই বোন কাজ করে খেতে পারবো। এইভাবেই দুই বোন খুব অল্প বয়সে সেলাইয়ের কাজ করা শুরু করে দেয়। তাদের মাথায় খুবই বুদ্ধি থাকায় তারা খুব তাড়াতাড়ি সেলাইয়ের কাজও শিখে ফেলে। তারা গ্রামের লোকেদের টুকটাক জামা কাপড় সেলাই করে কোনো রকমে নিজেদের পেট ভরায়, আর নিজেদের জন্য জামা কাপড়ও তারা নিজেরাই তৈরি করে। এইভাবেই দেখতে দেখতে মনিকা এবং মৌমিতা দুজনে বড় হয়ে ওঠে। বড় বোন মৌমিতা এখন জামা সেলাই করে, আর মনিকা জামাতে খুব সুন্দরভাবে ডিজাইন করে। মনিকা গ্রামের লোকেদের যে কোনো সাধারণ কাপড়েও ভালো ডিজাইন তৈরি করে দেয়, কিন্তু তবুও গ্রামের লোকেরা তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দেয় না। এই, আমি তোদেরকে বলেছিলাম সুন্দর করে আমার গাউনে একটা ডিজাইন করে আমার গাউনটা ভালো করে বানিয়ে দিবি। এটা তোরা কি ডিজাইন করেছিস? হ্যাঁ, ময়ূরের মতো দেখতে এটা কি জামা হয়েছে? কেন কাকিমা, এই জামাটি কি তোমার পছন্দ হয়নি? আমার বোন নিজে হাতে অনেক কষ্ট করে তোমার জন্য এই ময়ূর ডিজাইনের গাউনটা তৈরি করেছে। দেখো, এটা তো খুব সুন্দর লাগছে। আমি কি ময়ূর নাকি যে আমি ময়ূরের পালকের ডিজাইনের মতো জামা পরবো? এই জামাটা পরলে লোকজন তো আমাকে দেখে হাসবে। তোদেরকে আমি একটা টাকাও দিতে পারবো না। এরকম করো না কাকিমা, আসলে আমার ময়ূর খুব ভালো লাগে তো, আর আমি কি ডিজাইন করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই আমি ভাবলাম ময়ূরের মতোই ডিজাইন করলে জিনিসটা দেখতে সুন্দর হবে, কিন্তু এটা তোমার পছন্দ হচ্ছে না। কাকিমা, তুমি দয়া করে অল্প কিছু টাকা দিয়ে জামাটা নিয়ে যাও, না হলে আমাদের দুই বোনের খাটনিটা পুরো বেকার যাবে। কমলা দেবী তাদের কোনো কথাই শোনে না, সে তাদেরকে কোনো টাকা দেয় না, এমনকি সেই গাউনটাও সেখানে রেখে চলে যায়। এবার কি হবে? ঘরে চাল ডাল কিচ্ছু নেই। ভেবেছিলাম কাকিমার কাছ থেকে টাকাটা নিয়ে বাজার করে আনবো, কিন্তু আমাদের বানানো জামাও তো কাকিমার পছন্দ হলো না। তুই দেখ দিদি, এই গাউনটা আমি কতটা কষ্ট করে দিন রাত জেগে এরকম ইউনিক একটা ডিজাইন তৈরি করেছি, আর তারপরও এটা কাকিমার পছন্দ হলো না। আমার তো এই গাউনটা খুব ভালো লাগছে। দিদি, আমি না এরকম একটা গাউন তোর জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? আমার এরকম সংসারের কোনো ইচ্ছা নেই। তোর মাথা থেকে কেমন যেন উদ্ভট চিন্তা ভাবনাগুলো বেরিয়ে আসে। এত ভালো ভালো ডিজাইন থাকতে তুই এরকম অদ্ভুত একটা ডিজাইন কেন বানালি? জানি না তোর দ্বারা কি হবে, ছাড়। আচ্ছা শোন, আমাদের গ্রামের যে বুলটি কাকিমা আছে, ওই কাকিমার কাছে আমি 100 টাকা পাই, দেখি কাকিমা 100 টাকাটা দেয় কিনা। এই বলে মৌমিতা সেখান থেকে চলে যায়। মনিকা তখনও সেই ময়ূর ডিজাইনের গাউন নিয়েই পরে থাকে। তার ওই গাউনটা ভীষণ পছন্দ হয়েছিল। সে সবকিছু ভুলে গিয়ে তার দিদির জন্য ওরকম একটা গাউন বানানো শুরু করে দেয়। অন্যদিকে মৌমিতা তাদের গ্রামের বুলটি কাকিমার কাছে গিয়ে তার বকেয়া পারিশ্রমিকের টাকা দিতে বলে। কোনো টাকা হবে না। তোর বোন আমার জামাই কেমন অদ্ভুত ডিজাইন করে দিয়েছে। আমার জামার মধ্যে তোর বোন পশু পাখি এঁকে দিয়েছে। ওই জামা পরে আমি যখনই বেরিয়েছি সবাই আমাকে দেখে শুধুই হেসেছে, তাই আমি ওই জামাটা আর পরবো না বলে ঠিক করেছি। এই নে, তুই বরং এই জামাটা নিয়ে চলে যা, আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। এই শুনে মৌমিতার মন খারাপ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এভাবে মৌমিতা এবং মনিকার কোনো কাজই গ্রামের লোকেরা পছন্দ করতে চায় না, আর সেই জন্য তারা তাদের পারিশ্রমিকও পায় না। এর ফলে মাঝে মাঝে দুই বোনকে না খেয়ে দিন কাটাতে হয়। এরকম ভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। একদিন তারা দুই বোন মিলে ঠিক করে তারা গ্রাম ছেড়ে শহরে কাজের সন্ধানে যাবে। শোন, তুই তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নে। আগে আমরা শহরে যাই, তারপর দেখা যাবে আমরা ওখানে কোনো কাজ পাই কিনা। এখন তুই তাড়াতাড়ি সব গুছিয়ে নে। আমাদের একটা বড় ব্যাগ আছে না, আমাদের যত জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো এই ব্যাগের মধ্যেই নিয়ে নিই, চল। এই বলে দুই বোন তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ওই বড় ব্যাগের মধ্যে ভরে নেয়। তারা দুই বোন বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এমন সময়, দিদি তারা, আমি আমার ময়ূর ডিজাইনের গাউনটাই তো নিতে ভুলে গেছি। এটা আমি কিভাবে ভুলে যাচ্ছিলাম, কত কষ্ট করে বানিয়েছি। এই গাউনটা পরে আমি শহরে ঘুরে বেড়াবো।
জানি না তোর এই গাউনটা কেন এত পছন্দ। চল, দেরি করছিস কেন? আমাদেরকে অনেকটা দূর যেতে হবে তো, অচেনা অজানা জায়গা জানি না কেমন হবে। এই বলে দুই বোন শহরে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে, কিন্তু স্টেশনে নামতেই তাদের ব্যাগ চুরি হয়ে যায়। এর ফলে তারা দুই বোন খুবই বিপদে পড়ে। এ কি জায়গা রে বাবা, এখানে আসতে না আসতেই আমাদের ব্যাগ চুরি হয়ে গেল। ওতে আমাদের জামা কাপড় ছিল, টাকা পয়সাও তো ছিল। এবার আমরা কি করব? কোথায় থাকবো, কি খাবো? আমাদের দুই বোনের কপালটাই খারাপ দিদি। আমাদের সাথে কখনো কিচ্ছু ভালো হয় না। বাবা মাকে হারালাম, তারপর আমাদের ভাই, যাকে আমরা চোখেও দেখতে পেলাম না, তাকেও আমরা হারিয়ে ফেললাম। আর আমরা এত ভালো সেলাইয়ের কাজ জানি, তারপরও আমাদের কাজ কেউ পছন্দ করে না। সেই জন্যই তো আমাদেরকে এখানে আসতে হয়েছে। দুই বোন কোন রকমে সেই রাতটা স্টেশনেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল থেকেই দুই বোন কাজ খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তবুও তারা কোথাও কাজ পায় না। এরকম ভাবে শহরেও তাদেরকে না খেয়ে দিন কাটাতে হয়। অন্যদিকে তাদের ভাই বিপ্লব মীনাক্ষী এবং চন্দনের কাছেই মানুষ হয়। বিপ্লব এখন শহরের অনেক বড় এক ফ্যাশন ডিজাইনার। বিপ্লবকে কখনোই মীনাক্ষী কিংবা চন্দন অতীতের কোনো কথাই জানতে দেয়নি, তাই বিপ্লব মীনাক্ষী এবং চন্দনকেই তার বাবা মা বলে মনে করত। বিপ্লব এক বড় ফ্যাশন ডিজাইনিং এর কম্পিটিশনে পার্টিসিপেট করবে বলে প্রিপারেশন নিচ্ছিল, তাই সে তার মডেলের জন্য খুবই সুন্দর একটা জামা তৈরি করছিল। দেখতে দেখতে সেই কম্পিটিশনটা চলে আসে। বিপ্লব তার মডেলকে তার বানানো ইউনিক ড্রেস পরিয়ে কম্পিটিশনের জন্য নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যায়। অন্যদিকে বোন, আমাদেরকে তো কেউ কোনো কাজ দিচ্ছে না, কারণ আমাদের জামা খুব নোংরা ময়লা হয়ে গেছে। আমরা তো একই জামা পরে অনেক দিন ধরে আছি, সেই জন্য সবাই আমাদেরকে দেখে ঘৃণা করছে। সবাই আমাদেরকে দেখলেই তো তাড়িয়ে দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কেউই তো আমাদেরকে কাজ দেবে না। আর এখন তো আমাদের কাছে কোনো জামাও নেই। জামা নেই কে বলেছে দিদি? আমার কাছে তো ময়ূর ডিজাইনের গাউন আছে। আমাদের ব্যাগটা চুরি হয়ে যাওয়ার পর থেকে আমি এই পলিথিনটা এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা হতে দেইনি, না হলে এটাও তো চুরি হয়ে যেত। আমাদের কাছে আর কোনো উপায় নেই দিদি, এই ময়ূর গাউনটাই আমাদেরকে পরতে হবে। চল দিদি, আমরা এই গাউনটা পরে ফেলি। আমি তোর জন্য গাউন বানিয়ে রেখেছি। আর কোনো উপায় না পেয়ে দুই বোন ওই ময়ূর ডিজাইনের গাউনটাই পরে। 3-4 দিন ধরে না খেয়ে থাকার ফলে দুই বোন প্রচন্ড পরিমাণে ক্ষুধা যন্ত্রণায় ভুগতে থাকে। আমি আর না খেয়ে থাকতে পারছি না রে বোন। এবার যদি আমি কিছু না খাই তাহলে আমি মরেই যাব। শহরে এসে বোধহয় আমরা ভুল করে ফেলেছি। দিদি, আমাদের কাছে আর একটাই উপায় আছে। আমরা তো অনেকের কাছেই সাহায্য চেয়েছি, কেউ তো আমাদেরকে সাহায্য করছে না। চল, আমরা ওই দোকানটা থেকে পাউরুটি চুরি করি। আমরা এমন ভান করব যেন আমরা পাউরুটি কিনতে এসেছি, তারপর পাউরুটি নেওয়ার পর আমরা দৌড়ে পালাবো। এছাড়া তো কোনো উপায় নেই দিদি। এই বলে দুই বোন ওই পাউরুটির দোকানে যায়, কিন্তু তারা পাউরুটি কিনে কোনো টাকা না দিয়েই দৌড়ে পালায়। এর ফলে দোকানের মালিকও দুই বোনকে ধরার জন্য তাদের পেছন পেছন ছুটতে থাকে। দুই বোন দৌড়াতে দৌড়াতে ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনে সেই মঞ্চে পৌঁছে যায়। তারা বাঁচার জন্য আর কোনো উপায় না পেয়ে মঞ্চের উপরে অনেক লোকজনের ভিড় দেখে সেই মঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়ে। ফ্যাশন ডিজাইনিং এর জজগুলো সমস্ত মডেলকে দেখার পর বিপ্লবের মডেলকেই উইনার ঘোষণা করবে বলে ভেবেছিল, কিন্তু হঠাৎ করেই মৌমিতা এবং মনিকাকে দেখে তারা অবাক হয়, কারণ জজগুলোর দুই বোনের ময়ূর ডিজাইনের গাউন খুব পছন্দ হয়। তাই তারা 20 লক্ষ টাকার পুরস্কার দুই বোনকে দিয়ে দেয়। এ কি বোন, আমাদের সাথে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা কি সত্যি সত্যি 20 লক্ষ টাকা চেক পেয়ে গেলাম? তখনই সেখানে বিপ্লব চলে আসে। তোমরা আমার সঙ্গে চলো তো, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। তোমরা এত ভালো ড্রেস কিভাবে বানালে? আমি তো এত বড় একজন ফ্যাশন ডিজাইনার, এরকম আইডিয়া তো আমার মাথায় কখনো আসেনি। এত সুন্দর ইউনিক একটা আইডিয়া তোমাদের মাথায় কোথা থেকে এলো? কি করে বানালে এই ড্রেস তোমরা? আর তোমরা কোথায় থাকো? কোথা থেকে এসেছো? বিপ্লবকে দেখে তাদের দুই বোনের ভালো মানুষ বলে মনে হয়, তাই তারা বিপ্লবকে তাদের জীবনের দুঃখের কথা সবই বলে। সবকিছু জানার পর বিপ্লবের খুবই মায়া হয়, সেই জন্য সে তাদের দুই বোনকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায়। আর তখনই তারা মীনাক্ষী এবং চন্দনকে নিজেদের মধ্যে কথা বলতে শুনতে পায়। তুমি কেন শুধু শুধু এই বিষয়টা নিয়ে এত চিন্তা করো? এতগুলো তো বছর কেটে গেছে, বিপ্লব কখনো আসল পরিচয়ের কথা জানতে পারেনি, আর জানবে বা কি করে? এই শহরে আমাদের চেনা জানা তো আর কেউই নেই। তুমি সবসময় ভুলভাল স্বপ্ন দেখো আর এরকম অদ্ভুত চিন্তা ভাবনা করো। আমি আজকেই ভোরবেলা স্বপ্ন দেখেছি বিপ্লব সব সত্যি কথা জেনে গেছে।
আমরাই ওর বাবা মাকে খুন করেছি আর আমরা ওকে শহরে নিয়ে পালিয়ে এসেছি। আমরা ওর দুই দিদির কাছ থেকে ওকে আলাদা করেছি। আর আমি এটাও দেখেছি পুলিশ আমাদের দুজনকে ধরে নিয়ে চলে গেছে। সেই জন্যই তো আমি এত ভয় পাচ্ছি। তাদের কথা শুনে বিপ্লব সবকিছু বুঝতে পেরে যায়। সেই সাথে মৌমিত এবং মনিকা তাদের কাকু কাকিমাকে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। বিপ্লব পুলিশকে ফোন করে সেখানে ডাকে। পুলিশ মীনাক্ষী এবং চন্দনকে গ্রেপ্তার করে। নিয়ে যান এনাদের। আমাদের মা বাবাকে হত্যা করে আমাদের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। এদের জন্য আমার দুই দিদিকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। আমি এদেরকে আর এক মুহূর্ত সহ্য করতে পারবো না। পুলিশ চন্দনকে ধরে নিয়ে চলে যায়। বিপ্লব তার দুই দিদিকে নিয়ে শহরেই থাকতে শুরু করে। মৌমিত এবং মনিকার হাতের কাজের জন্য বিপ্লব এখন আরো বড় ফ্যাশন ডিজাইনার হয়ে যায়। গ্রামে মনিকা এবং মৌমিতাকে গ্রামবাসী অবহেলা করত, আর এখন শহরে সকলেই তাদের প্রশংসা করে।